দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নাম প্রস্তাব করেছে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। আমরা দেশের কল্যাণের জন্য আমাদের বিবেচনায় সর্বোত্তম ব্যক্তিটাকেই আমরা এই দেশের প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছি। কর্নেল অলি আহমেদের বিপরীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি প্রার্থী করেছেন বিএনপি। মানুষ সত্যের পাশে দাঁড়ায় না, মানুষ যেদিকে লাভ দেখে সেদিকে দাঁড়ায় একটা নিরপেক্ষ জায়গা তৈরি করার জন্য, যে আমি নিরপেক্ষ মানুষ। কারণ দেশের যে রাষ্ট্রপতির পদটা, ওই পদটা তো ভাই নিরপেক্ষ একটা পদ, ওইখানে ওইভাবেই লেখা আছে সংবিধানে নিরপেক্ষ একজন হইতে হবে। কিন্তু উনি তো বিএনপির সাথে জড়িত, এখন উনি কিছু সত্যি কথা বইলা মানুষের কাছে বুঝাই দিল উনি একটা নিরপেক্ষ। ওই জায়গাটা কিন্তু কিছুদিন আগে থেকেই তৈরি করতেছিল। সম্ভাব্য রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফাঁসাতে বেকায়দায় ফেলতে জামাত জোট থেকে কর্নেল অলি আহমেদ অবসরপ্রাপ্ত বীর বিক্রম তিনি রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন বা তাকে জামাত প্রার্থী করেছে। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 35 বছর পর বিরোধী দল থেকে রাষ্ট্রপতি প্রার্থী নির্বাচন দিল বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত 11 দল। 11 দলের জোটে রাষ্ট্রপতি প্রার্থী হিসাবে কর্নেল অলিকে ঘোষণা করল জামাতে আমির। ঘোষণার পর জামাত আমির সহ নেতাদের সঙ্গে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে ঐক্যের বার্তা দিলেন 11 দলীয় ঐক্যজোট। আসসালামু আলাইকুম। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগত। ইতিমধ্যেই ভিডিওটির বিশেষ গুরুত্বপূর্ণ অংশগুলো দেখলেন। বেশি কথা না বলে চলে যাবো আজকে ভিডিওর মূল পর্বে। আর তার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। মানুষ সত্যের পাশে দাঁড়ায় না, মানুষ যেদিকে লাভ দেখে সেদিকে দাঁড়ায়, সত্যের পাশে দাঁড়ায় না। আর লাভ ক্ষতি দেখতে যে ওটা সত্য না মিথ্যা ওটা না দেখার ভান করে, না দেখার ভান করে। আবার অনেক সময় মানুষকে বোকা বানাইবার জন্য, মানে মানুষকে বুঝাইবার জন্য যে আমি সত্যবাদী, কিছু সত্য কথাও বলে। হ্যাঁ, এমন এমন সত্য কথা বলবেন আপনি চমকা যাইবেন, হ্যাঁ উনি এটা কি বললো। যেমন মির্জা ফখরুল সাহেব কিছুদিন আগেই কিন্তু বললো এই সরকার দেশ চালাতে পারতেছে না, গত 5 মাসে কোনো কিছুই উন্নতি হয় নাই। এই সচিবালয়ে গেলে দেখা যায় তদবির ব্যবসা চলতেছে, তদবিরের জন্য এত মানুষ যে ভিড় ঠেলা অফিস করতে যাওয়া যায় না, এই ধরনের কথাবার্তা বলছে। আরো অনেক সত্য কথা বলছে যেগুলো আমাদেরকে চমকাইছে। হ্যাঁ হ্যাঁ, অনেকে কিন্তু কমেন্ট করছে যে উনি কি ফুটিকা খাইলো নাকি, এভাবে সত্যি কথা কেন বলতেছে। আসলে ওই সত্যি কথাগুলো উনি বলছে একটা নিরপেক্ষ জায়গা তৈরি করার জন্য, যে আমি নিরপেক্ষ মানুষ। কারণ দেশের যে রাষ্ট্রপতির পদটা, ওই পদটা তো ভাই নিরপেক্ষ একটা পদ, ওইখানে ওইভাবেই লেখা আছে সংবিধানে নিরপেক্ষ একজন হইতে হবে। কিন্তু উনি তো বিএনপির সাথে জড়িত, এখন উনি কিছু সত্যি কথা বইলা মানুষের কাছে বুঝাই দিল উনি একটা নিরপেক্ষ। ওই জায়গাটা কিন্তু কিছুদিন আগে থেকেই তৈরি করতেছিল। তার মানে বুঝছেন কত বড় অভিনেতা। যেমন আমাদের ডন একজন অভিনেতা আজকে ধরা খাইছে এয়ারপোর্টে, তাকে নিয়ে কথা বলুন। হ্যাঁ, কিছু কথা বলুন তাকে নিয়ে শেষের দিকে। কিন্তু আগে আমি শুভেচ্ছা জানাইতে চাই, স্যালুট জানাইতে চাই আমাদের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল সাহেবকে। যদি হয় অ্যাডভান্স বইলা ফেলাইলাম, চারিদিকের কানা ঘুষা শুই না। কিন্তু প্রশ্ন হচ্ছে অলি সাহেবকে কেন দাঁড় করাইলো, কর্নেল অলি সাহেবকে, বীর বিক্রম কর্নেল অলি সাহেবকে কেন জামাত ইসলাম দাঁড় করাইলো? এটার মাজাজা কি ভাই? কারণ আমরা তো বুঝতে পারতাছি ওনারা সংখ্যায় বেশি, 213-14 জন। ওনারা যাকে রাষ্ট্রপতি বানাইতে চায় তাকেই তো বানাইতে পারবে, কারণ ভোটটা তো ওদিকেই বেশি। আর ওনাদের মাত্র 77 জন, তারপরও কেন কর্নেল অলি সাহেবকে দিল? এর মাজাজাটা কি? এর রহস্যটা হলো এইটা যে দেখেন, এখন যদি জামাত ইসলাম বা 11 দল থেকে কোনো ক্যান্ডিডেট না দিত রাষ্ট্রপতি হওয়ার জন্য, কিন্তু ওনারা তো ভোট দিতে হইতো, তাই না? এই সংসদে তাহলে কাকে ভোট দিত? বিএনপির যে প্রার্থী তাকেই তো ভোট দিত, তাই না? এমন তো না যে ওয়াক আউট করুন, সেটা তো করতে পারতো না। আবার ভোট দিব না, সেটাও কিন্তু খারাপ দেখায়। তার মানে কি দাঁড়াইলো? যে আপনি নিজেও কোনো ক্যান্ডিডেট দিলেন না, আবার ভোটও দিলেন না, দেখতে কতটা খারাপ দেখায়। এবং রাজনীতিটা চলে যায় অন্যদিকে, সমালোচনার সুযোগ থাকে, যার জন্য ওনারা নিজেদের একজন ক্যান্ডিডেট দিছে। হোক না হোক, আমরা তো তাকে ভোট দিচ্ছি, এই ব্যাপারটা বুঝাইবার জন্যই ওনাকে দাঁড় করাইছে। ফেল করুক, কি যায় আসে? কিন্তু ইতিহাসের পাতায় তো লেখা থাকলো কারা কারা দাঁড়াইছিল এই 2026-এ রাষ্ট্রপতি পদের জন্য লড়াই করার জন্য। ওই জিনিসটা তো রাইখা দিল রেকর্ডে, তাই না? এটা কি বলা হয় স্মার্ট রাজনীতি? হ্যাঁ, এটা কি বলা হয় স্মার্ট রাজনীতি? এর মধ্যে আরেকটা গেম খেলছে কিন্তু আপনারা দেখছেন, বিরোধী দলের নেতা যে লাল দালানে থাকে, সরকারি বাড়িতে যে থাকে উনি, ওইখানে একটা প্রদর্শনী করছে এই 71-কে নিয়ে। 71-এর যে স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান, ওইটা কিন্তু ওনারা ওইখানে প্রদর্শন করছে এবং পুরো 71টাই তুইলা ধরছে। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষক, সেটা নাই, ওই ভাষণটা নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণটা আছে। এবং ওই 71 থেকে 75 পর্যন্ত দেশটা কিভাবে চালাইছে, কিভাবে বাকশাল বানাইছে, সব ইতিহাসই তুইলা ধরছে। এমনকি এরশাদের ইতিহাসও আছে, শেখ হাসিনার ইতিহাসও আছে। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই ভাষণটা নাই। এটা নিয়ে কিন্তু অনেক কথা উঠছে এবং মির্জা ফখরুল সাহেবও প্রতিবাদ করছে, বিএনপির সমস্ত বড় বড় নেতারা এটা নিয়ে প্রতিবাদ করছে, টক শোতে চিল্লাচিল্লি হইতেছে। জামাত ইসলাম কিন্তু খুব কায়দা করে একটা জবাব দিছে। কায়দা কথাটা কেন বললাম পরে বলতেছি। জবাবটা এরকম ছিল যে ভাই, আমরা ওই ফেসিবাদ সরকারের ইতিহাস তুলে ধরছি ওইখানে, তার জন্ম থেকে একদম এন্ড পর্যন্ত। এখানে শহীদ প্রেসিডেন্টের ওই ভাষণ আনাটা আমরা শোভনীয় মনে করি নাই। এটাই ওনারা উত্তর দিছে যে এটা আনাটা ঠিক হইতো না। কিন্তু এটার আরেকটা সারমর্ম আছে, মাজাজা আছে ভাই। সেটা কি জানেন? চোখের ভিতরে আঙুল দিয়ে দেখায় দেওয়া, একদম চোখের ভিতরে আঙুল দিয়ে দেখায় দেওয়া।
তোমরা যে ডকুমেন্টারিটা বানাইছিলা সেখানে তো নাহিদ ইসলামের নাম নাই, সেখানে তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম নাই, সেখানে ঘোষক হিসাবে নাম আছে কার? তারেক রহমান সাহেবের। এই যে সত্যটার পাশে যে দাঁড়াইলা না, কেমন লাগছে আমাদের তখন, এখন তোমাদের কেমন লাগে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটা না দেওয়াতে তোমাদের এত জ্বালা পড়া, কিন্তু জুলাইয়ের যে তথ্যচিত্র বানাইলা ওইখানে যে আমাদের নাম নাই, আমাদের নামটাকে হাইজ্যাক করে নিয়ে গেলা, আমাদের কেমন লাগছে? ওইটা চোখে আঙুল দিয়ে বুঝাই দেওয়ার জন্যই কিন্তু ওই কাজটা করা হয়েছে। এটা আমার ব্যক্তিগত ধারণা। কেমন লাগে এখন তোমাদের নাম দেই নাই, আমাদের নাম দাও নাই, আমাদের তেমনই লাগছে, তোমাদের যেমন লাগতেছে, এটা বুঝাই দেওয়ার জন্যই ওই কাজটা করছে। এটা আমার ব্যক্তিগত ধারণা। আপনাদের মতামতটাও লেখা জানাবেন। ভাই ব্রাদার, এখন দেখেন দেশ যেভাবে চলতেছে, যেভাবে এই রাজনীতি চলতেছে, এর মধ্যে দেখছেন আপনারা একজন সংসদ সদস্য, ওনার নাম নজরুল ইসলাম, উনি কি বলতেছে? এই যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে যে মারছে, এই মাইকটা তো কম হয়ে গেছে, অল্প একটু মারছে, আসলটা তো এখনো দেই নাই, আসলটা এরপরে দেবো, মানে কোমরের মধ্যে দিবে, এটাই বুঝাই দিছে। আগে যেটা দিছে এটাতে তাদের মনোভূত হয় নাই, ওইটা সালাদ ছিল, বিরিয়ানি রাইখা দিছে। একজন সংসদ সদস্য নজরুল ইসলাম এটা যদি এরকম কথা বলে, তাহলে মাঠ পর্যায়ে ওরা লাঠি নিয়ে মারতে যাবে না কেন? উপর থেকেই তো নির্দেশ দিয়ে দিতেছে, ওই মাইকটা কিছু না, আসল মাইক পরে আসতেছে, মানে আসল মাইকটা মাইরা দাও। এখন কথা হচ্ছে, এভাবে মাইরা এনসিপি কে মাঠ থেকে তাড়াইতে চান, তারা লাভ কি আপনাদের বলতে পারবেন? কার সাথে রাজনীতি করবেন? ধরেন আপনাদের মাইরের ভয়ে এনসিপি সইরা গেল মাঠ থেকে, লাভটা কার হইলো বলেন তো? ধরেন আপনাদের হুমকি ধামকির ভয়ে জামাত ইসলাম মাঠ থেকে সইরা গেল, এতে আপনাদের কোনো লাভ হইলো? কোনো লাভ হইলো না। আপনারা যা শুরু করছেন আপনাদের চলন বলনে, রাজনীতিতে, এবং এই যে মাইক দেখাইবার ভয়ে হুমকি ধামকি সব মিলায় একটাই রেজাল্ট, সেটা কি জানেন? এনসিপির ভাগ্য খুলে যাইতেছে। হ্যাঁ, এনসিপির ভাগ্য খুলে যাচ্ছে ভাই। সত্যের পাশে এই রাজনীতিবিদরা দাঁড়াইতে না পারলো, জনগণ কিন্তু দাঁড়াইতে পারে। হ্যাঁ, জনগণ দাঁড়াইতে পারে। এই জনগণ কিন্তু সত্যের সাথেই আছে। আপনারা কি পারছেন মানুষকে বুঝাইতে ওই ডকুমেন্টারির মাধ্যমে যে ঘোষক তারেক রহমান সাহেব, এটা কি খাওয়াইতে পারছেন? খাওয়াইতে পারেন নাই। আমাদের সালাউদ্দিন সাহেব তো বহু কথা বলছে, কিভাবে এই এক দফার দাবিটা ওনারা প্ল্যানিং করছিল শিলং আর লন্ডনে বসা, এবং রাশেদ খান এই কথা বলছে, উনি এই খসড়া লেখা পাঠাইছিল শিলংয়ে, তারপরে লন্ডনে গেছে, লন্ডন থেকে এক দফা দাবি জানাইছে, অনেক কথাই বলছেন, কিন্তু শহীদ মিনারে কে ছিল সেটাই মানুষ গণ্য করবে। ইতিহাস তো মানুষের হাতে হাতে, তার মানে মানুষ সত্যের সাথে আছে। আপনারা কিন্তু এটা খাওয়াইতে পারেন নাই, বরঞ্চ আপনাদের ক্ষতি হয়ে গেল। কি ক্ষতিটা হয়েছে জানেন? মানুষ একটা জিনিস হিসাব মিলাইতেছে, এই বিএনপি কি সবসময় বিজনেসম্যানদের সঙ্গে থাকবে? যারা ধনী তাদের সঙ্গেই থাকবে, গরিব মানুষের কথা শুনবে না, জনগণের কথা শুনবে না? আপনারা যে ধনীদের সঙ্গে উঠা বসা করতে চান, আপনারা যে বিজনেসম্যানদের সঙ্গে চলাফেরা করতে চান, ওদেরকে নিয়েই রাজনীতি করতে চান, এটা সংসদে আপনাদের এমপিদের দিকে তাকাইলেই বোঝা যায়। হ্যাঁ ভাই, ওইখানে দেখবেন অনেকেই ঋণ খেলাপি আছে, তার মানে ঋণ তো ভাই আর ফকির না যায় ব্যাংকের থেকে, ঋণ কারা নেয়? ধনীরাই নেয়, বিজনেসম্যানরাই নেয়, ওরাই তো ঋণ খেলাপি হয়। দেখেন ওনাদের দিকে তাকাইলে দেখবেন ওনারা একসাথে আছে, ধনীদের সঙ্গেই আছে। বর্তমানে দেখতেছেন না ওই যে জ্বালানি খাত, এটাও দিয়ে দিতে চাইতেছে বসুন্ধরাকে, এই কথাটা আপনারা জানা গেছেন, কিন্তু জনগণ কি এটার সাথে আছে? আপনারা যদি একটু কমেন্ট বক্স চেক করেন, হ্যাঁ ভাই, একটু কমেন্ট বক্স চেক করলেই বুঝতে পারবেন 90% মানুষ আপনাদের সঙ্গে নাই। 90% মানুষ মনে করতেছে হায় হায় এইটা কি? মানুষ কি কমেন্ট করছে জানেন? এমনও কমেন্ট করছে ভাই, দরকার লাগবে সারাদিনে এক বেলা খাবো, তাও ওদের হাতে দিবেন না। মানুষ মাইনা নিতে পারতেছে না, কিন্তু উপায় নাই, কারণ আপনারা তো ভাই ওই বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে উঠা বসা, টাকাওয়ালাদের সঙ্গে আপনাদের উঠা বসা। গরিবের কথা কেন শুনবেন? গরিবের কথা শোনার কোনো দরকার নাই, কিন্তু গরিবের কথা শোনার জন্য একটা দল আছে ভাই, আছে, যারা এই 11 দলের মধ্যে আছে। 11 দলের মধ্যে আমি এনসিপি কে সামনে আনতে চাই, জামাত ইসলামকে একটু পিছনে রাখতে চাই। কেন পিছনে রাখতে চাই? এর আগেও আলাপ করছি, মুরব্বীরা যা বলে বুদ্ধিমানরা সেইভাবেই চলে। এই জওয়ানদেরকে সামনে রাখতে হবে, মুরব্বীরা পিছনে থাকতে হবে। কেন এনসিপি কে সামনে থাকতে হবে? কেন এই জওয়ানদেরকে সামনে থাকতে হবে? 24-এর যোদ্ধা, এই 24 তাদের কারণেই আসছে, যে 24-এর কারণে এখন এই রাজনীতি হইতেছে। এই যে সংসদে যাইতেছেন, আবার প্রধানমন্ত্রী হইতেছেন, কে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, যা কিছু হয়েছেন আপনারা এই 24-এর কারণে। 5ই আগস্ট যদি না আসতো কি হইতো ভাই? দেখেন, যদি শেখ হাসিনা থাইকা যাইত কি হইতো? উনি লন্ডনে থাকতেন, উনি শিলংয়ে থাকতেন, যে যেখানে আছে ওইখানে থাকতো। মাঝখান দিয়া কিন্তু ফাঁসিতে ঝুলতো কারা? এই এনসিপির ছেলেপেলেরা। এদেরকেই তো প্রথমে ধরতো, তারপরে জামাত ইসলাম, শিবির সবকিছু ধ্বংস করে দিত, তারপরে আপনাদের পালা। আপনাদের পালা আস্তে আস্তে আপনারা আবার হাত মিলায় ফেলাইতেন, মিলামিশা আবার রাজনীতি করতেন, কারণ দুইটা পরিবারই এই দেশটা চালাবে। এই মন মানসিকতা নিয়েই তো আপনারা রাজনীতি করেন, যার জন্য বলেন এরা জুলাই করছিল, আবার কেন রাজনীতির দল বানাইতে গেল? এনি সাহেব বলছে রাজনীতির দলের কি দরকার ছিল? আরে দল যদি না বানাইতো আজকে আপনাদেরকে রুখতে পারতো কেউ রুখতে পারতো না। এই জুলাইকে যারা ধুয়ে দিতে চায়, যারা বলে কেন এই জাদুঘর বানাইছে, এই যে আনিস আলমগীর এই জাদুঘর কেন বানাইছে? এই জাদুঘর কিন্তু আবার ভাঙ্গা ফেলাবে। হ্যাঁ, এটা একদিন ভাঙ্গা ফেলাবে। আওয়ামী লীগ আইসা এখানে কতগুলো ভুয়া খবর বানায় রাখছে, ভুয়া জিনিসপত্র রাখছে, এইসব ব্যবসা বন্ধ করা উচিত।
এটা একদিন ভাঙ্গা ফালাবে। যে লোকটা বলে তার সঙ্গে যদি আমরা দেখি স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখ খাওয়া দাওয়া করতেছে, খোশ গল্প করতেছে, তাহলে আমাদের কেমন লাগে বলেন? ভালো লাগবে আমাদের বলতে। কিন্তু আমার মতো বুড়া লোকটা আমি বুঝাইতেছি না, দেশের 4 থেকে 5 কোটি যে জওয়ান আছে, যে নেক্সট জেনারেশন জেএনজি, মুসলিম জেএনজি যারা আছে, তাদের কথা বুঝাইতেছি। তারা কি এটা মাইনা নিতে পারবে? মাইনা নিতে পারবে না। এই আনিস আলমগীর বলে নাই, এই জিয়াউর রহমান সাহেবের এই কবরস্থান নিয়ে, উদ্যান নিয়ে কথা তোলে নাই, এই তারেক রহমান সাহেবকে নিয়ে কটু কথা বলে নাই, এবং জিয়াউর রহমানের যে পদবি এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান সাহেবের পদবি নিয়ে প্রশ্ন তোলে নাই। অনেক কথাই তো বলছে অতীতে। তাদের সঙ্গে বৈশা যদি ভাই খোশ আলাপ করেন, খাওয়া দাওয়া করেন, মানুষ এটা অন্য চোখে দেখবে, যেটা আপনারা বুঝতে পারতেছেন না। তবে লাভ একটা হচ্ছে, যেভাবে আপনারা চলতেছেন এটা একটা বিশাল বড় লাভ হচ্ছে কি জানেন? মানুষ রাজনীতির খেলাটা বুঝা ফেলাইতেছে। হ্যাঁ, এই খেলাটা মানুষ বুঝা ফেলছে। এখন দেখবেন এই খেলাটা খেলবে কখন? এই যে 4.5 বছর দেখতে দেখতে চলে আসবে, আবার নির্বাচন হবে। অ্যাডভান্স একটা কথা বলে যায়, লেখা রাখবেন আপনারা, আমাদের নেক্সট প্রাইম মিনিস্টার কে? নাহিদ ইসলাম। আপনারা ভাববেন ভাই আপনি এটা কি বললেন, এটা আপনারা অনেকে মাইনা নিতে পারবেন না, হয়তো আমি এতদিন হায়াত নাও পাইতে পারি, কিন্তু লেখা রাখেন আমাদের নেক্সট প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম। সম্ভাব্য রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফাঁসাতে, বেকায়দায় ফেলতে জামাত জোট থেকে কর্নেল অলি আহমেদ অবসরপ্রাপ্ত বীর বিক্রম তিনি রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন বা তাকে জামাত প্রার্থী করেছে। কর্নেল অলি কেন রাষ্ট্রপতি প্রার্থী, এর সপক্ষে কোনো দলিল, কোনো যুক্তি, কোনো প্রয়োজনীয়তা এখন পর্যন্ত কেউ উপস্থাপন করতে পারেনি। বরং জামাতের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়াটা প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে, একটা বিতর্কিত সিস্টেমের পার্ট হিসেবে জামাত ইতিহাসে লিপিবদ্ধ হয়ে থাকবে। কারণ বাংলাদেশ একদিন ঠিকই সংস্কার হবে, জুলাই সনদ বাস্তবায়ন হবে, প্রয়োজনে আরেকটা বিপ্লবের মাধ্যমে হবে, বাংলাদেশ সেকেন্ড রিপাবলিক হবে। বাংলাদেশে এই রাষ্ট্রপতি সিস্টেম হয়তো থাকবে না। যদি রাষ্ট্রপতি রাখা হয় তাহলে কার্যকরভাবে থাকবে, হয়তো রাষ্ট্রপতি ব্যবস্থাও ফিরে আসতে পারে। ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি বাংলাদেশে নাও থাকতে পারে, প্রধানমন্ত্রী শাসিত। সেখানে এই যে তথাকথিত একটা পদ্ধতিতে যে রাষ্ট্রপতি নির্বাচন, একটা বিতর্কিত পদ্ধতিতে, যেখানে 70 অনুচ্ছেদ আছে যে সংসদ সদস্যরা নিজ দলের বাইরে ভোট দিতে পারবেন না, সেখানে আবার সংখ্যাগরিষ্ঠ দল থাকতে তাদের প্রার্থী থাকতে আবার বিরোধী দল থেকে প্রার্থী দেওয়ার রীতি, এটা একটা ফাজলামি ছাড়া কিছু না। তো একদিন না একদিন এই অযৌক্তিক পদ্ধতি থাকবে না, তখন ঠিকই আলোচনা হবে যে জামাত এই অযৌক্তিক পদ্ধতির পার্ট হয়েছিল। যেহেতু জামাতের এখানে কোনো জরুরত নাই, বরং এই ধরনের ঝামেলা বিনা প্রতিদ্বন্দ্বিতা সমাধান হয়ে যাওয়াটাই বেটার। এখানে নির্বাচনে কোনো ভাই ভাই দেওয়ার কোনো দরকার নেই, এই নাটক, এই পুতুল খেলা, লুতুপুতু খেলার কোনো দরকার নেই। তারপরও কেন কর্নেল অলিকে প্রার্থী দিয়েছে জামাত, তার পেছনে একটা যুক্তি খুঁজে পাওয়া গেছে। সেটা হচ্ছে জামাত একটা হাইপ তৈরি করতে চায় বা একটা বিএনপিকে কিছুটা বেকায়দা ফেলতে চায় এইভাবে যে জামাত জোট প্রার্থী দিয়েছে একজন বীর মুক্তিযোদ্ধাকে, একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ওয়ান অফ দি ঘোষক, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে কর্নেল অলিও স্বাধীনতার ঘোষক। কেউ আগে পরে এটা নিয়ে বিতর্ক কাম্য নয়। স্বাধীনতার ঘোষক আরো হান্নান সাহেব দিয়েছেন, আরো অনেকে দিয়েছেন, আওয়ামী লীগের নেতারাও দিয়েছেন। তবে প্রথম দিকের ঘোষকের মধ্যে একজন কর্নেল অলি, আর ঘোষক হোক বা না হোক তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, এবং জিয়াউর রহমানের অত্যন্ত ক্লোজ একজন পিওর খাঁটি মুক্তিযোদ্ধা কর্নেল অলি, বীর বিক্রম। এরকম একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি প্রার্থী করলো জামাত জোট। অন দি আদার হ্যান্ড বিএনপি প্রার্থী করতে যাচ্ছে কাকে? এখন পর্যন্ত যে খবর, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। আর মির্জা ফখরুলকে রাজাকার পুত্র, এবং মির্জা ফখরুল প্রাপ্তবয়স্ক ছিলেন, বাট তিনি যুদ্ধ করতে যাননি। কেন যুদ্ধ করতে যাননি? তার বাবার যে রাজাকারীয় চেতনা, সেই চেতনায় কি মির্জা ফখরুল বিশ্বাস করতেন? মুসলিম লীগ ফ্যামিলির সন্তান, যদিও তিনি ছাত্র ইউনিয়ন করেছেন বলা হয়, চীনপন্থী ছিলেন, তিনি নিজে দাবি করেছেন। তো চীন তো অবশ্য চীনপন্থী রাজনীতি করতেন, এটা তিনি বলেছেন। মির্জা ফখরুল নিজে কিছুদিন আগে বলেছেন যে আমি নিজেও একসময় চীনপন্থী রাজনীতি করতাম। এই মির্জা ফখরুল চীনপন্থী রাজনীতি করলো, চীন তো বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, পাকিস্তানের পক্ষে ছিল। তাহলে আপনি কি পাকিস্তানের পক্ষে ছিলেন? প্রাপ্তবয়স্ক সত্ত্বেও আপনি কেন যুদ্ধ করতে যাননি? আপনার বাবা রাজাকারী করার কারণে জেল খেটেছে কয়দিন? নম্বর 702। তো দর্শক, জামাত জাস্ট এরকম একটা চিত্র তুলে ধরতে চায় যে রাষ্ট্রপতি নির্বাচনটা হচ্ছে, জামাতের কেউ বলছে, জামাতের অরিজিনাল অফিসিয়াল বিবেচনা এটা কিনা আই ডোন্ট নো, বাট যেহেতু কোনো যুক্তি আমি খুঁজে পাই না এবং কেউ এই ব্যাখ্যা দিচ্ছে, ইট কুড বি। আর এটা জামাতের চিন্তা না হলেও এরকম একটা বিষয় অনেকেই অ্যানালজি করার চেষ্টা করছে যে রাজাকার পুত্র ভার্সাস বীর মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বীর বিক্রম নির্বাচন হচ্ছে। এখন বিএনপির এমপিরা কাকে ভোট দেয়? দেখলাম এই নির্বাচনটা, এখানে জামাতের প্রার্থী দেওয়াটা এতটা অদ্ভুত, এমনকি রাষ্ট্রপতি প্রার্থী, তথাকথিত রাষ্ট্রপতি প্রার্থী, দুধ ভাত রাষ্ট্রপতি প্রার্থী, ফেসবুকের রাষ্ট্রপতি কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, তিনি নিজে বলছেন, সেন্সটা কি দেখেন, এটা আমরা লজ্জিত। এই কর্নেল অলিদের পক্ষে আমরা কথা বলি, আমরা লজ্জিত। তিনি বলছেন যে আমি আশা করি বিএনপিরও অনেকে আমাকে ভোট দিবে, অথচ বিএনপির কেউ তাকে ভোট দিবে এরকম কোনো সিস্টেম নেই। বিএনপির কোনো এমপি তাকে ভোট দিলে তার এমপি পদ থাকবে না, তিনি ফ্লোর ক্রসিং এ পড়বেন। 70 অনুচ্ছেদ থাকা সত্ত্বেও বিএনপির কারো ভোট প্রত্যাশা করেন, এমনকি মামুনুল হক সাহেব তিনিও এরকম একটা কথা বলার চেষ্টা করেছেন। আশা করি বিএনপির অনেকে, যদি এক পর্যায়ে থামিয়ে ঘুরিয়ে ফেলেছেন, সমর্থন বা পছন্দ করবে, প্রশংসা করবেন, এরকম একটা কথা বলেছেন। তো দর্শক, বিএনপির অনেকে কেন সমর্থন করবে যে কর্নেল অলি বীর বিক্রম মুক্তিযোদ্ধা আর মির্জা ফখরুল রাজাকার পুত্র? জাস্ট এরকম একটা হাইপ যদি তৈরি করা যায়, এছাড়া কোনো লাভ নেই। তো দর্শক, এখন প্রথম কথা হচ্ছে মির্জা ফখরুলকে যদি তারেক রহমান রাষ্ট্রপতি বানায়,
আব্দুর রহমান বিশ্বাস রাজাকার ছিলেন, তাকে বানিয়েছে না, কেউ কিছু করতে পেরেছে? বরং বাংলাদেশের ইতিহাসে সফল রাষ্ট্রপতি যদি কেউ থেকে থাকে আব্দুর রহমান বিশ্বাসী, কারণ তার দৃঢ়তার কারণে, ওপেন ঘোষণার কারণে সেনা অভ্যুত্থান থেকে গিয়েছিল। আব্দুর রহমান বিশ্বাস তৎকালীন সেনাপ্রধানকে চাকরিচ্যুত করেছিলেন এবং সেনাপ্রধান বিদ্রোহ করেছেন, অভ্যুত্থানের ঘোষণা দিয়েছিলেন। পাল্টা আহ্বান জানিয়ে অন্যান্য অফিসার জনগণকে রাজপথে নামিয়ে আব্দুর রহমান বিশ্বাস ঠেকিয়ে দিয়েছিলেন। তিনি কিন্তু স্বাধীনতা বিরোধী ছিলেন। তো দর্শক, এখন মির্জা ফখরুল তার বাবা স্বাধীনতা বিরোধী যাই হোক না কেন, আর তার বিপরীতে সেক্টর কমান্ডার আর যত বড়ই মুক্তিযুদ্ধ হোক না কেন, শেখ মুজিবকে এনে দিলেও, শেখ মুজিবের চাইতে বড় কোনো মুক্তিযোদ্ধা নেই, শেখ মুজিবকে এনে দিলেও কাজ হবে না, মির্জা ফখরুলই হবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মির্জা ফখরুলকে কিছু বেকায়দায় ফেলা, এটা এইভাবে সম্ভব না। কারণ জামাতের ৭১ স্পট আছে, এই জন্য ৭১ কেন্দ্রিক রাজনীতি করে কাউকে ফাঁসানো এটা জামাতের পক্ষে কখনো সম্ভব না। ৭১ ইতিহাস চর্চা করে এটা জামাতের পক্ষে সম্ভব না। ৭১ সঠিক ইতিহাস তুলে ধরা এটা জামাত করে এটা কখনো ক্রেডিবিলিটি পাবে না। এই কাজ জামাত করতেই পারবে না, করা উচিত না। কারণ ৭১ জামাত স্বাধীনতা বিরোধী ছিল, তাদের কাছ থেকে আমি মুক্তিযুদ্ধের ইতিহাস শিখতে যাবো কেন? কেউ শিখতে যাবে না, এবং এটা কখনো ক্রেডিবল হবে না। বরং জামাত যতটা সম্ভব ৭১ ইস্যু এড়িয়ে চলবে এবং যেখানে বাধ্যবাধকতা রয়েছে পালন করা সেখানে পালন করবে, কিন্তু অতি লুতুপুতু এটা কখনো হবে না। অতএব রাজাকার পুত্র ভার্সাস বীর মুক্তিযোদ্ধা, এতে জামাতের কোনো লাভ হবে না, কারণ জামাত স্বাধীনতা বিরোধী ছিল। এই জায়গায় তো জামাত মুক্তিযুদ্ধ নিয়ে আলাদা কিছু করার সক্ষমতা রাখে না। অতএব এই চিন্তা ঠিক না। কিন্তু মির্জা ফখরুল অন্যভাবে, অলরেডি মির্জা ফখরুলের ১২টা বেজে গেছে। মির্জা ফখরুলের কপাল মনে হয় কিছুটা খারাপ। রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, তিনি বিতর্ক মুক্ত হয়ে সেই পদে যাবেন, কিন্তু রাষ্ট্রপতি কিছুদিন আগে উল্টোপাল্টা কথাবার্তা বলে তিনি চরম বিতর্কিত হচ্ছে। যেমন তিনি রংপুরে একটা কথা বলেছেন যে রংপুরের মানুষ, ক্ষমতায় বিএনপি আপনারা করেন জাতীয় পার্টি, ক্ষমতায় বিএনপি আপনারা করেন জামাত, তা আপনার উন্নয়ন পাবেন কেন? ঠিক কিভাবে? এরকম একজন বর্ণবাদী মানুষ যিনি রংপুরের মানুষকে বলছেন যে আপনারা জামাত করেন, জাতীয় পার্টি করেন, তার ফলে উন্নয়ন আপনাদের কপালে জোটে না, এর মানে কি দাঁড়ালো? যে ক্ষমতাসীনরা বিরোধী দলের লোকজন যেসব জায়গার এমপি, ওইসব জায়গায় উন্নয়ন করে না, করবে না, এই চেতনায় বিশ্বাস করে না। আবার জামাতকে নির্মূল করার কথা তো আগেই বলেছে। এই ধরনের বর্ণবাদী মানসিকতার একজন ব্যক্তি যদি রাষ্ট্রপতি হন, বাংলাদেশের রাষ্ট্রপতি পদ নিয়ে মানুষ আরো বেশি হতাশ হবে। হ্যাঁ, মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ডেফিনেটলি আমরা মহামান্য রাষ্ট্রপতি বলে সম্বোধন করবো, তাকে মানবো, কিন্তু সুন্দর কোনো এক্সাম্পল তৈরি হবে না। মির্জা ফখরুল বিতর্কিত অলরেডি হয়ে গেছেন।